তো আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো আমরা যে সিজনটা শুরু করেছিলাম অর্থাৎ মাধ্যমিক 2026 সালের জন্য একটা নতুন অনলাইন ব্যাচ শুরু করেছিলাম, যেখানে আমরা মূলত যে থিওরি ক্লাসগুলো ম্যাথের সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ক্লাস। তো আজকে এই তৃতীয় নম্বর ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত এবং সমানুপাত সম্পর্কে। এটা দশম শ্রেণীর পাঠ্যকক্ষে তো পঞ্চম অধ্যায়ের একটা টপিক। তো আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে অনুপাত অ্যাকচুয়ালি কি। অনুপাত বলতে বোঝায় যে আমরা দুটো সমজাতির পার্থক্য বা তুলনা। সেটা কেমন? ধরো আমি এখানে একটা বললাম যে 5 কিলো এবং 6 কিলো, ঠিক আছে? তাহলে এই যে আমরা 5 কিলো এবং 6 কিলো, এটা কিন্তু দুটোকে কি বোঝাচ্ছে? ওজন বোঝাচ্ছে। তাই কিন্তু এই দুটোর পার্থক্য আমরা করতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু এইরকম ভাবে অনুপাতের চিহ্ন আমরা দিতে পারবো, ঠিক আছে? আর একটু জেনে রাখবা যে এইটা হচ্ছে আমাদের অনুপাতের চিহ্ন, অর্থাৎ এই বিষগরের মতন যেটা বাংলা অক্ষর, সেই বিষগরের মতন হচ্ছে আমাদের অনুপাত। এটা ইংরেজিতে টার্ম হচ্ছে কি আমাদের রেশিও। তো অনুপাত বলতে বোঝায় যে যদি দুটি সমজাতির কোনো রাশিমালার পার্থক্য বা তুলনা, ঠিক আছে? তো একই রকম ভাবে আমরা কিন্তু যদি এরকম কল্পনা হয় যে 5 কিলো আর ধরো 6টি বই, তাহলে দেখো দুটোই কিন্তু এখানে আলাদা রাশি, অর্থাৎ একটা হচ্ছে 5 কিলো এবং একটা হচ্ছে কি 6টি বই। তাহলে একটা 5 কেজি আর একটা তি, তাহলে এই যে রাশি বা এই যে এককগুলো সেগুলো কি ভিন্ন, তাই এখানে কিন্তু ওর অনুপাত হবে না, ঠিক আছে? যেমন ধরো আমি আরেকটা নিচ্ছি, যে ধরো এরকম আছে 5 কেজি, ঠিক আছে, 5 কিলো, আর ধরো আমি 10 কি 10 টাকা বললাম। তাহলে কিন্তু এই 5 কেজি আর এই টাকা, এই দুটো কিন্তু আলাদা রাশি এখানে। তাহলে যদি এখানে এই এককগুলো আলাদা হয়, তাহলে কিন্তু এটা অনুপাত হিসাবে এভাবে লেখা যাবে না, ঠিক আছে? এবার এই অনুপাতকে সাধারণত আমাদের প্রকাশ করা হয় যে কোনো ভাবে। সেটা হলো আমাদের ধরো a:b, একটা সাপোজ একটা, তাহলে এই যে a:b আকারে আমরা লিখলাম, তাহলে এইখানে আমরা প্রথমে যে পদটা পাচ্ছি এই পদটাকে আমরা বলবো পূর্ব পদ, অর্থাৎ প্রথম পদ। এই যে পরের যে পদটা পাচ্ছি সেটাকে বলা হয় কি আমাদের পর পদ বা উত্তর পদ, ঠিক আছে? তাহলে এই যে আমাদের প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ, দ্বিতীয় পদটাকে বলা হয় কি পরপদ বা উত্তরপদ। তাহলে এই যে আমাদের অনুপাত কিন্তু আমরা এইভাবে আমরা লিখতে পারি। এবার এই অনুপাতকে সাধারণত আমাদের তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? এক নম্বর হচ্ছে যে আমাদের গুরু অনুপাত, দুই নম্বর হচ্ছে লঘু অনুপাত, তিন নম্বর হচ্ছে কি সমানুপাত। তো প্রথমে আমরা দেখব গুরু অনুপাতটা কি। গুরু অনুপাত বলতে বোঝায় যে আমাদের যদি পূর্ব পদটা এই বড় হয়, এই পদটা যদি বড় হয় এই পদের থেকে, তখন সেটাকে বলবো আমরা গুরু অনুপাত। ক্লিয়ার? ঠিক কেমন? ধরো আমাদের এইরকম 7:5, তাহলে এইখানে দেখো আমাদের পূর্ব পদ কত আছে 7, উত্তর পদ কত আছে 5, তাহলে এই যে 7টা আমাদের বড় তো 5 এর থেকে, তাহলে এই অনুপাতটাকে কি বলবো? গুরু অনুপাত। ঠিক একই রকম ভাবে লঘু অনুপাত কি? লঘু অনুপাতটা কি এর উল্টোটা। এর উল্টো কেমন? যে আমাদের ধরো এইটা 7:5 আসে, তাহলে আমরা কি 5:7 লিখলাম। তাহলে এই পূর্ব পদটা কি ছোট উত্তর পদের থেকে, তখন সেটাকে বলবো আমরা কি লঘু অনুপাত। ক্লিয়ার? এবার আমরা দেখব সাম্যানুপাতটা কি। সাম্যানুপাত কথাতে দেখেই বোঝা যাচ্ছে যে যে অনুপাত দুটো মান কি হবে সমান আসবে, তাদেরকে কি বলবো? সাম্যানুপাত। যেমন হচ্ছে 2:2, এখানে দেখো এই পদটা এবং এই পদটা দুটোই কিন্তু সেম, তাহলে এইটাকে বলবো আমরা কি সমানুপাত। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা তিনটে অনুপাত দেখলাম, একটা গুরু অনুপাত, লঘু অনুপাত, সমানুপাত। এই তিনটে অনুপাত ছাড়াও কিন্তু আমাদের একটা অনুপাত রয়েছে, সেইটা হচ্ছে আমাদের বৈষম্যানুপাত, ঠিক আছে? বানানটা হবে তো এইরকম, বৈষম্যানুপাত, ঠিক আছে? এই বৈষম্যানুপাতটা কি আমাদের?
এইটা হচ্ছে যে যদি পূর্বপদ এবং উত্তরপদ দুটো আলাদা হয়, তাহলে পূর্বপদ এটা, এটা উত্তরপদ, তাহলে এই দুটো কিন্তু কি আলাদা, তো সমান তো নেই এর মতন। তাই এই দুটো যদি আলাদা হয় তাহলে সেটাকে বলবো কি বৈষম্যপাত। এবার প্রশ্ন আসতে পারে তাহলে কি লঘু অনুপাত এবং গুরু অনুপাত মানে এই দুটোই কি আমাদের বৈষম্যপাত হতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ এই দুটোর মানই কিন্তু কি আমাদের সমান নেই, তাহলে এই দুটো কি বৈষম্যপাত। এবার যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি সমানুপাত। ঠিক আছে, এবার এই এখানে একটা মানে আমরা ইকুয়েশন যদি হিসেবে ধরি, তাহলে আমরা এটাকে ধরছি ধরো এ ইস টু বি, যেখানে কি এ গ্রেটার দেন কি থাকবে বি, মানে এই পদটা বড় হলো। এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারছি ধরো এরকম এ ইস টু বি যদি থাকে প্রত্যেকটা, তাহলে আমরা কি লিখবো এ লেস দেন বি, অর্থাৎ এ কিন্তু বি এর থেকে ছোট। আর এখানে কি লিখবো এ ইস টু বি ইমপ্লাইজ করে কি লিখবো এ সমান বি, অর্থাৎ এই পদ এবং এই পদ দুটো সমান। কিন্তু এইখানে কি লিখবো যদি এ ইস টু বি এটা হয়, তাহলে আমরা কি লিখবো এ নট ইকুয়াল টু বি। এটা হচ্ছে তার একটা লেখার পদ্ধতি বা লেখার একটা ধরন। আমরা সংক্ষেপে কিন্তু এরকম ভাবে আমরা এই অনুপাতটাকে লিখতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের যে অনুপাত সম্পর্কে, সে অনুপাত সম্পর্কে ধারণা। তো এছাড়াও একটা অনুপাত আছে, সেটাকে বলা হয় ক্রমিক অনুপাত। ক্রমিক অনুপাত কোনটা? যে যদি তিনটে রাশি সমজাতি, যদি তাদের অনুপাত বের করা হয় তাহলে সেটাকে বলবো আমরা কি ক্রমিক অনুপাত। সেই ক্রমিক অনুপাতটা কেমন আসবে? ক্রমিক অনুপাত। তাহলে ক্রমিক অনুপাত সাধারণত আমরা কি হিসাবে লিখি, যে ধরো আমাদের এটা 10 10 টাকা একজনের কাছে আছে, 15 টাকা একজনের কাছে আছে, আর ধরো 20 টাকা একজনের কাছে আছে। তাহলে এই যে 10 টাকা, 15 টাকা, 20 টাকা তিনটে কিন্তু সমজাতি, তাই তিনজনের ব্যক্তির এ যদি এ ব্যক্তি, বি যদি এটা, সি যদি থাকে, তাহলে এ বি সি তিনজনের কাছে যে অনুপাতের টাকা, যে টাকাটা আছে তার অনুপাত বের করার নিয়ম হচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের ক্রমিক সমানুপাত। এবার এটাকে সংক্ষেপে যদি আমাদের লেখা হয় তাহলে কি এ ইস টু বি ইস টু সি এই আকারে। তো আমরা এবার দেখব মিশ্র অনুপাতটি কি। মিশ্র অনুপাত বলতে বোঝায় যে যদি দুটো অনুপাত এ ইস টু বি এবং বি ইস টু সি, ধরো এরকম নিয়ে নিচ্ছি যে এ ইস টু বি আর একটা অনুপাত ধরো সি ইস টু ডি আছে, তাহলে এই দেখো মিশ্র অনুপাতটা কি হবে, আমরা এটাকে ভাগ ভাগ আকারে লিখছি, তাহলে এ বাই বি আর কত সি বাই ডি। তাহলে মিশ্র অনুপাত যেটা বলছে যে এই দুটো গুণফল, অর্থাৎ এইটা এটা গুণফল, তাহলে এইটা এটা গুণ করলে অর্থাৎ এটা পুরো পদ এটা পুরো পদ, তাহলে এই দুটো পুরো পদ গুণ করে কিসে লিখবো পুরো পদে লিখবো, তাহলে এ সি। আর এই দুটো উত্তর পদ গুণ করে কি উত্তর পদে লিখবো, তাহলে এটা হয়ে গেল আমাদের কি মিশ্র অনুপাত। ঠিক আছে, তো এই ছিল আমাদের অনুপাত সম্পর্কে আজকের যে ভিডিও, সে ভিডিও ধারণা। তো এবার আমরা দেখব সমানুপাত মানে কি। দেখো সমানুপাত আর অনুপাত মোটামুটি একই, শুধু একটু পার্থক্য, অর্থাৎ সমানুপাতের ক্ষেত্রে চারটে অনুপাত থাকবে। চারটে অনুপাত কেমন, যে প্রথম যে দুটো অনুপাত সেই দুটো অনুপাতের যা পার্থক্য বা যা অনুপাত হবে, সেকেন্ড, তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ 4 নম্বর যে এগুলো, ওই দুটোর কিন্তু অনুপাত কি সেম হতে হবে, তবে সেটাকে বলবো কি আমাদের সমানুপাত। ধরো আমি এটা ধরছি যে 5, 10, ঠিক আছে, তাহলে এই দুটোর অনুপাত আমি এর সাথে করলাম কি ধরো এইরকম 20, এখানে কত 40। ঠিক আছে, তাহলে এইটা এটা 5 ইস্টু কত 10, তাহলে আমরা এখানে লিখবো কি এটাকে যদি আমি করি তাহলে 5 দিয়ে ধরো কাটাকাটি করবে, তাহলে ওটা 1:2 আসবে। এইটাও দেখো আমাদের কত আসছে 1:2 শর্ট ফর্মে করলে। তাহলে এই অনুপাত আর এইটা যদি আমাদের সমান আসে তাহলে সেটাকে বলবো কি, যদি এরকম আসে তখন সেটাকে বলবো আমরা কি সমানুপাত। এবার এই সমানুপাতটাকে লেখা হয় সাধারণত এখানে সমানের পরিবর্তে এরকম একটা রেশিও আর একটা রেশিও, অর্থাৎ চারটে কিন্তু এরকম ভাবে বিন্দু দিয়ে লেখা হয়, তাহলে এইটাকে বলবো আমরা কি সমানুপাত। ঠিক আছে, এটা জেনারেল ফর্ম হচ্ছে এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি। ক্লিয়ার? এবার আমরা দেখবো যে এই অনুপাতের মধ্যে যে আকারটা লিখেছি সেটাকে কোনটা কোন পদে, দেখো এটাকে বলা হয় প্রথম পদ,
এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে বলা হয় তৃতীয় পদ, আর এই লাস্টেরটাকে বলা হয় চতুর্থ পদ। ঠিক আছে, এবার এই প্রথম আর চতুর্থ দেখো আমাদের একদম শেষে আছে, এই প্রথম আছে একদম এই শেষে বাম দিকে, আর এই ডি আছে দেখো একদম শেষে। তাহলে এই যে এ আর এই যে ডি, এই দুটোটাকে বলা হয়, এই দুটো যে নাম আছে বা দুটো পদ আছে তাদেরকে বলা হয় কি প্রান্তীয় পদ। ঠিক আছে, প্রান্তীয় পদ বা ধারের পদ বা ধারিক পদ যাই বলা হয়। এবার এই যে দেখো আমাদের কি আছে বি আর সি, তাহলে এই বি আর সি দেখো এই দুটোর মাঝে আছে, তাহলে এটাকে বলা হয় কি মধ্যপদ। ঠিক আছে, তাহলে আমাদের এই অনুপাত বের করার জন্য আমাদের প্রথমত চারটে দরকার, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে এই দুটোকে বলা হয় আমাদের কি প্রান্তীয়, মাঝের দুটোকে বলা হয় কি মধ্যপদ। এবার এর মধ্যপদ আমাদের বের করার যে সূত্র আছে, সাধারণত আমরা এটাকে বাই আকারে লিখতে পারি a:b, আর এই সমানুপাতটাকে কি লিখি সি আর ডি। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু আমাদের কিন্তু এক রকমের আকার হচ্ছে সমানুপাতের আকার। ঠিক আছে, তাহলে এ বাই বি সি বাই কত ডি। এবার আমরা যদি এটাকে কোণাকোণে গুণ করে দিই এই দুটোকে, তাহলে এটা এ আর ডি, তাহলে এডি সমান কত বিসি। তাহলে এটাও কিন্তু আমাদের ওই সমানুপাতের একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে আমাদের সংক্ষিপ্ত রূপ কিন্তু অনেকগুলো পাওয়া যায় এই সমানুপাত থেকে। ঠিক আছে, তো এবার আমরা দেখব ক্রমিক সমানুপাতটা কি। ক্রমিক সমানুপাত দেখার আগে আমরা দেখব ক্রমিক অনুপাতটা কি। ক্রমিক অনুপাত কোনটা, যে যদি আমাদের তিনটে রাশি থেকে a:b:c, যদি এই তিনটে রাশিমালা সমজাতীয় হয় তখন সেটাকে বলা আমরা কি বলেছিলাম, সেটাকে কি বলেছিলাম ক্রমিক অনুপাত। এবার এই ক্রমিক অনুপাতের ক্ষেত্রে আমাদের সমীক অনুপাতটা সেখানে কি আসছে a বাই বি, আর মানে এটার সাথে এটা ভাগ আর এটার সাথে এটা ভাগ, তাহলে বি বাই কত সি। অর্থাৎ এইটা হলো আমাদের কি ক্রমিক সমানুপাত। এই অনুপাতের জায়গায় আমরা কি লিখতে পারি সমান লিখে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে মাঝখানে যে টার্মটা থাকছে সেটা কিন্তু ডবল হচ্ছে, অর্থাৎ এই বি একবার ডবল হচ্ছে এখানে, তাই তো। তাহলে বি এখানে একবার এখানে একবার, অর্থাৎ এই প্রথম পদের সাথে মধ্যপদের ভাগ, আবার মধ্যপদ থেকে কি শেষ ভাগের মধ্যে ভাগ। তাহলে এটা আমাদের কি আসছে বি স্কয়ার সমান কত এসি। তাহলে এইটা আকার হচ্ছে আমাদের কি ক্রমিক সমানুপাতের আকার। ঠিক আছে, এবার ব্যস্ত অনুপাতটা কি, ধরো ব্যস্ত অনুপাত আমাদের কি থাকছে যে a:b সমানুপাত b:c যদি থাকে, বা আমরা এখানে নিচ্ছি c:d নিলাম, তাহলে আমাদের যেটা ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাতটা বলছে এটাই যে যদি আমাদের এই দুটো ইন্টারচেঞ্জ করে অর্থাৎ b:a হয়, এই দুটো ইন্টারচেঞ্জ করে অর্থাৎ d:c হয়, তাহলে এইটা অনুপাত যদি এরকম থাকে এই আকারে আসে তাহলে সেটাকে বলবো আমরা কি ব্যস্ত ব্যস্তানুপাত, ব্যস্ত অনুপাত বা ব্যস্ত সমানুপাত। ঠিক আছে, তাহলে যদি তাদের পয়েন্টগুলো অর্থাৎ এই পয়েন্টগুলো পদগুলো যদি ইন্টারচেঞ্জ করে, এই পদগুলো যদি ইন্টারচেঞ্জ করে তাহলে যেটা পাচ্ছি সেটাকে বলবো আমরা কি ব্যস্তানুপাত। তো এবার আমরা দেখব যে সমানুপাতে বেশ কিছু প্রক্রিয়া সম্পর্কে। তো প্রথম প্রক্রিয়া রয়েছে আমাদের একান্তর প্রক্রিয়া। তো এই একান্তর প্রক্রিয়া করার আগে আমরা যে অনুপাতের সাধারণ আকার, সেই সাধারণ আকার কি জানি h:b সমানুপাত c:d। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে কি আকারে লিখতে পারি a বাই বি সমানুপাতের জায়গায় আমরা সমান লিখলাম, আর এটাকে কত সি বাই ডি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি এই একটা জেনারেল আকার, এইখান থেকে এটা পাচ্ছি। এবার আমাদের একান্তর প্রক্রিয়া যেটা বলছে সেটা বলছে যে আমরা যদি এ আর বি সি আর ডি এইরকম থাকে, আমি এইটাকে অল্টারনেট করে দিচ্ছি, অর্থাৎ এ থাকলো ওপরে, বি আর সি এর মধ্যে অল্টারনেট করছি, তাহলে এ জায়গায় সি বসলো বি এর জায়গায়, আর সি এর জায়গায় কি বসবে বি ডি। তাহলে এটা হয়ে গেল কি আমাদের একান্তর প্রক্রিয়া। অর্থাৎ আমরা নর্মাল যদি সমীকরণ করি তাহলে সমীকরণের জায়গায় কি করতাম, আমরা এটার সাথে এটা করতে পারি, তো ঠিক তাই এইরকম ভাবে আমরা এই সমানুপাতের ক্ষেত্রে এটার জায়গায় এখানে বসলাম, এটার জায়গায় কি এখানে বসলাম, অর্থাৎ জায়গা এক্সচেঞ্জ করলাম। ঠিক আছে, এরপরে প্রক্রিয়া আছে আমাদের বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়াটা কি, যদি এই প্রক্রিয়াগুলো অর্থাৎ এই যে অনুপাতটা তারা কি হয় উল্টে যায়, অর্থাৎ h to b আছে, তাহলে এটা কি করলাম কি b বাই a করে দিলাম এটা,
আর এটাকে কি করলাম, এটাকে উল্টাতে হবে, অর্থাৎ ডি বাই কত সি। যদি এইরকম ভাবে থাকে তাহলে সেটাকে বলবো কি বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে আসে যাক আমাদের যোগ প্রক্রিয়া। তাহলে যোগ প্রক্রিয়া কি, ধর আমাদের এইটা আসে, এই আকারে আসে, তাহলে এটার সাথে এটা যোগ করব, দিয়ে বসাবো লবে, তাহলে এ নিচে বি যোগ করলাম আর হরটা সেম থেকে গেল। ক্লিয়ার? তাহলে এ লব যেটা আছে লবের সাথে আমরা হরটা যোগ করে লবে বসাবো, তাহলে এ প্লাস বি বাই কত বি। এবার আমরা কি লিখলাম, এই ডান দিকে সমান দিয়ে এটা যা আছে তার সাথে এটা একই রকম ভাবে হরে কিন্তু আমাদের সেম। তাহলে এই যে আকার, এই আকারটা হচ্ছে আমাদের কি যোগ প্রক্রিয়ার আকার। এরপরে আসা যাক আমাদের ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়াটা এর ঠিক উল্টোটা, অর্থাৎ কেমন, এখানে আমরা এবার প্লাস করেছি, তেমন কি এখানে কি করবো মাইনাস করে দেবো, শুধু এইটুকু তফাৎ, অর্থাৎ এটা মাইনাস এটা, নিচে যা আছে সেম, এটা মাইনাস এটা, নিচে যা আছে সেম। তাহলে হয়ে গেল আমাদের কি ভাগ প্রক্রিয়া। এরপরে আসা যাক যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি, এর উল্টোটা, অর্থাৎ এটা যা আছে আর এটা যা আছে এই দুটোকে সংমিশ্রণ করে, কেমন, এটার সাথে এটা যোগ করব, লবে বসাবো, তাহলে এ প্লাস বি। ঠিক আছে, আর নিচে কি করব, এটার সাথে এটা মাইনাস করে দেবো, তাহলে এ মাইনাস বি। ঠিক একই রকম ভাবে সি প্লাস ডি, সি মাইনাস কত ডি, এটা আমরা জানি। অর্থাৎ কি হচ্ছে, লবের সাথে হর যোগ করে আমরা লবে বসাচ্ছি, একই রকম ভাবে লব থেকে হর বিয়োগ করে হরে বসাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রসেস। তাহলে এটা হয়ে গেল আমাদের কি যোগভাগ প্রক্রিয়া। এবার আসা যাক আমাদের সংযোজন প্রক্রিয়া। এই সংযোজন প্রক্রিয়াটি একটু আলাদা। ধরো আমাদের এই রকম আছে, আরো কিছু নিচ্ছি আমি, এ বাই বি নিলাম, সি বাই ডি নিলাম, আর ই বাই এফ নিলাম, জি বাই এইচ নিলাম। ঠিক আছে, এরকম ভাবে বাড়ছে। তাহলে এই যে অনুপাত, এটা একটা, এটা এটা এটা, এখানে চারটে বা তারও বেশি থাকতে পারে, তখন এটাকে একটা লেখা হয় সংযোজন করা হয়, অর্থাৎ সমস্ত কিছুগুলো যোগ করা হয় কি করে, এর সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ লব গুলো যতগুলো আছে সবগুলো যোগ। তাহলে এ প্লাস সি প্লাস ই প্লাস কত জি করলাম, নিচে হর যা আছে সবগুলোকে যোগ, তাহলে বি প্লাস ডি প্লাস এ প্লাস এইচ। যদি এখানে আরো কিছু থাকে তাহলে এখানে যদি ঠিক একই রকম ভাবে, তাহলে এই যে যেটা পেলাম এটাকে বলা হয় আমাদের কি সংযোজন প্রক্রিয়া। তাহলে আমরা কি কি দেখলাম, একান্তর প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। এই সবগুলো আমাদের কিন্তু দশম শ্রেণীর যে ম্যাথ, সেই ম্যাথে কিন্তু আমাদের অনুপাতের অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাই এই প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের খুব দরকার, তাই এই প্রক্রিয়াগুলো ভালো করে বুঝে নেওয়া আমাদের একান্ত কর্তব্য। ঠিক আছে, তো এই যে আমরা আজকে এই অনুপাত এবং সমানুপাত সম্পর্কে তোমাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওতে তোমাদের যদি কোনো রকম কিছু ডাউট থাকে তাহলে তোমরা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব, অথবা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো ফেসবুক অথবা ইনস্টাগ্রামে। তো এর পরের টপিক খুব শীঘ্রই নিয়ে আসছি, সেটা আমাদের ভেদ এবং করণী সম্পর্কে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বি হ্যাপি অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।